নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আমাকে হত্যা করে ভাগ্নে রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে, আশঙ্কা প্রকাশ করলেন কাদের মির্জা। জানাবো মোদির সফর, পাল্টাপাল্টি কর্মসূচি ছাত্রলীগ ও অধিকার পরিষদের। থাকছে পুলিশের সামনে মুখে বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীকে হত্যা। রয়েছে ইফটিজিং নিয়ে গন্ডগোল, সালিশ বৈঠকে সংঘর্ষে নিহত 2। আরো জানাবো স্বাধীনতা আজ চোর ও দুর্নীতিবাজদের, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া থাকছে 71 সালের একটি দৃশ্য আজ দেখলাম। সাল্লার বাড়িঘর পরিদর্শন করে বললেন ডক্টর জাফরুল্লাহ। এবং সবশেষে জানাবো ধর্মের দোহাই দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, বললেন হানিফ। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তাকে হত্যা করে নীল নকশা বাস্তবায়ন করা হবে। তিনি ওই স্ট্যাটাসে আরো দাবি করেন তাকে হত্যা করে তার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌরসভার মেয়র করা হবে। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে আমাকে হত্যা করে তারা এই নীল নকশা বাস্তবায়ন করবে। গত 21 মার্চ নোয়াখালী জেল হাজতে কারাবন্দী মিজানুর রহমান বাদলের সাথে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছেন। নোয়াখালী 5 আসনে শিউলি একরামকে এমপি করবে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করে মিজানুর রহমান বাদলকে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় শাবাব চৌধুরীকে উপজেলার চেয়ারম্যান করা হবে। কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছেন তিনি মন্ত্রীর লোক, আসলে তিনি একরামুল করিম চৌধুরীর লোক। তাই রায়হান কবিরহাট পৌরসভার মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হত্যা করে ফখরুল ইসলাম রাহাতকে বসুরহাট পৌর মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সাথে ফোনালাপ করে সিদ্ধান্ত হয়েছে, এটাই হচ্ছে তাদের নতুন ছক। এ বিষয়ে কাদের মির্জার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে তিনি যতটুকু জানতে পেরেছেন ততটুকুই তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন। তিনি জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন। থানা জিডি না নিলে তিনি আদালতের দ্বারস্থ হবেন। এ বিষয়ে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য কাদের মির্জার ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত জানান, কার বিরুদ্ধে কাদের মির্জার অভিযোগ নেই। তিনি নির্লজ্জ মিথ্যাচার করেন, তিনি মিথ্যাচারের জনকে পরিণত হয়েছেন। একজন স্বাভাবিক মানুষ এভাবে বলতে পারেন না, তার দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। কাদের মির্জার দৃষ্টিতে তিনি আর তার ছেলে ছাড়া সৎ ও ভালো মানুষ আর নেই। এদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল রাত 8:30টায় এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, নোয়াখালী জেলা কারাগারে একরামুল করিম আমার সাথে দেখা করেছেন, এমন প্রমাণ যদি কাদের মির্জা দিতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। মোদির সফর, পাল্টাপাল্টি কর্মসূচি ছাত্রলীগ ও অধিকার পরিষদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ এবং ছাত্র অধিকার পরিষদ। বুধবার ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকায় এসব কর্মসূচি পালন করে সংগঠন দুটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মোদিকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক ছাত্র সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সংগঠনের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় ও হল ইউনিটের নেতারা বক্তব্য দেন। সঞ্জিত দাস বলেন, তথাকথিত প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সরোয়ার্দীর গেটে বসে গাঁজা খাওয়া ছাড়া আর কোনো সৃষ্টিশীল কাজ পারে না। কেউ স্বাধীনতার বিপক্ষে আরেকটি শব্দ বললে নেরি কুত্তার মতো পিটানো হবে। তিনি বলেন, আপনারা আসলে মোদির সমালোচনা করছেন না, আপনারা ভারতের সমালোচনা করছেন না। মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের সহায়তা করেছে, পাকিস্তানের পক্ষ নিয়ে আপনারা তাদের সহায়তা করেছেন। মোদির আগমন এবং মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে মোদি বিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিকেলে কালো পতাকা মিছিল করে ঢাবি ছাত্র অধিকার পরিষদ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে রাজু ভাস্কর্যে মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে আগে থেকে ছাত্রলীগ অবস্থান নেওয়ায় সমাবেশ স্থল পরিবর্তন করে সংগঠনটি। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সড়কদ্বীপ রাজু ভাস্কর্য এবং শামসুন্নাহার হল প্রদক্ষিণ করে ডাসের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে তারা মোদি বিরোধী এবং হামলার বিচার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পুলিশের সামনে মুখে বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীকে হত্যা। ধৈর্যের সীমারেখা অতিক্রম করলে টর্নেডো হবার আশঙ্কা খুব বেশি, সাধু সাবধান।
আগের রাতে ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে পরদিন সকালে পুলিশের সামনেই রড সিমেন্ট ব্যবসায়ী আব্দুর রশিদকে গুলি করে হত্যা করেন আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান। এমনকি হত্যার দৃশ্য হান্নানের ফেসবুক আইডি থেকে লাইভ করেন তার এই মেয়ে। গতকাল রাজধানীর দক্ষিণখানে এমন একটি হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সময় গোরস্তানের পাশে রঙের কাজ করছিলেন দক্ষিণখানের নদ্দাপাড়া এলাকার মুক্তার বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ রুবেল। তিনি জানান, সকাল 9:30 থেকে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসেছিল। জাপানি হান্নান ও নিহত আব্দুর রশিদের মধ্যে বালু চুরি নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে গেটের বাইরে এসেই হান্নান তার হাতে থাকা শটগান রশিদের মুখে ঠেকিয়ে গুলি করেন। এতে রশিদ ঘটনাস্থলেই মারা যান। পরে বাড়ির ভেতরে চলে যান হান্নান। এ সময় হান্নানের ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন তার মেয়ে। ঘটনার সময় পাশেই পুলিশ ছিল। তিনি আরো জানান, নিজের লোকজনকে মারধরের খবর পেয়ে রশিদ ও তার লোকজন এসেছিলেন, এসেই তিনি খুন হলেন। ইফটিজিং নিয়ে গন্ডগোল, সালিশ বৈঠকে সংঘর্ষে নিহত দুই। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের সালিশি বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে ইমন পাঠান ও শাকিল নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত পরাজিত পৌর কাউন্সিলর প্রার্থী মিন্টু প্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 11:30টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমাম গ্রামটির কাশেম পাঠানের পুত্র ও সাকিব বাচ্চু মিয়ার পুত্র। এ ঘটনায় আহত আরো কয়েকজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে এবছর সাকিব মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ থেকে এইচএসসি ও ইমন এসএসসি পাশ করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ 10 জনকে আটক করেছে। স্বাধীনতা আজ চোর ও দুর্নীতিবাজদের, মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করছি, তাদের কোনো স্বাধীনতা নেই। আজ স্বাধীনতা আছে ভোটচোর, ঘুষখোর, চোর, বাটপার, বিদেশে টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে আরও অংশ নেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, সৈয়দ ইমরান সালে প্রিন্স, আব্দুস সালাম আজাদ প্রমুখ। গয়েশ্বর বলেন, আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। স্বাধীনতার ঘোষকের দল বিএনপি। দেশ স্বাধীন হলেও স্বাধীনতার স্বাদ এখনো আমরা পাইনি। আজ এই অনুষ্ঠান থেকে শপথ হোক, স্বাধীন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। করোনা সংক্রমণ পরিস্থিতি বৃদ্ধির কারণে বিএনপির সব কর্মসূচি স্থগিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার মধ্যে আমরা একে অপরের জন্য দোয়া করব যাতে সবাই সুস্থ থাকতে পারি। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করব। স্বাভাবিক অবস্থা ফিরলে দেশে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের নেতা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করব। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতা সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল সহ অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। ৭১ সালের একটি দৃশ্য আজ দেখলাম, মন্তব্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর। সুনামগঞ্জের সাল্লার নোয়াগাঁও গ্রামে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বাড়ি পরিদর্শনে এসে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল মঙ্গলবার বেলা ১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা নোয়াগাঁও গ্রামে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে তাদের বক্তব্য তুলে ধরেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন গণসংহতি পরিষদের সমন্বয়ক জোনায়েদ সাকি, সিলেট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ মহিদুল ইসলাম শাহীন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবু, গণস্বাস্থ্যের প্রেস ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের আনন্দের দিনে সংখ্যালঘু গ্রামে দুষ্কৃতিকারীদের ন্যাক্কারজনক হামলার ঘটনার বিষয়ে ড জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১৯৭১ সালের ধ্বংসযজ্ঞের একটি অংশের দৃশ্য আজ দেখলাম। এটি সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, বড় লজ্জার বিষয় এবং সবচেয়ে কলঙ্কের বিষয়। এ লজ্জা শেখ মুজিবের লজ্জা, এ লজ্জা শেখ হাসিনার লজ্জা। তিনি বলেন, একজন অসাম্প্রদায়িক ব্যক্তির জন্মদিনে তারই দলের লোকজন মসজিদের মাইক ব্যবহার করে আক্রমণ খুবই বেদনার। আমরা গ্রামের অভ্যন্তরে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর দেখেছি, কিছু মন্দির প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তা জঘন্য অপরাধ। সরকারের কাছে আমি তদন্ত চাই, কিন্তু ঘুমন্ত কালের তদন্ত চাই না। ৭ দিনের মধ্যে তা চূড়ান্ত করতে হবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, মসজিদের মাইক ইসলামের প্রচার ও আজান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। অন্য ধর্মাবলম্বী মানুষের উপর হামলা ইসলামের পরিপন্থী, ধর্মের পরিপন্থী। ইসলামে পরিষ্কার বলা আছে, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। সবচেয়ে বড় ব্যর্থতা প্রশাসনের, অনতি বিলম্বে তাদের সরিয়ে দিন।
ধর্মের দোহাই দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের আশ্রয় দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, অথচ এক শ্রেণীর লোক ধর্মের দোহাই দিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। বুধবার সকালে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, ৭১ সালের পরাজিত ধর্ম ব্যবসায়ীরা নতুনভাবে সক্রিয় হয়ে নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আগত রাষ্ট্রীয় অতিথিদের আগমন প্রতিহত করার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপশক্তির মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।